রাজনীতিতে শব্দের খেলা এবং একটি সাধারণ প্রজ্ঞাপন যে কতটা গভীর রহস্যের জন্ম দিতে পারে তার এক জ্বলন্ত প্রমাণ আমরা দেখলাম গত মঙ্গলবার অর্থাৎ ১৭ই মার্চ রাতে। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা একটি প্রজ্ঞাপন আপাতত দৃষ্টিতে খুবই সাধারণ মনে হলেও এটি দেশের রাজনৈতিক অঙ্গনে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো এক ঝড়ের জন্ম দিয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমানের অনুপস্থিতিতে তার বিকল্প হিসাবে সংসদীয় দায়িত্ব পালন করবেন নির্দিষ্ট কিছু মন্ত্রী। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর মন্ত্রণালয়গুলো যেমন প্রতিরক্ষা মন্ত্রণালয়, মন্ত্রিপরিষদ বিভাগ এবং সশস্ত্র বাহিনী বিভাগের সংসদীয় কার্যক্রম দেখভালের বিশাল দায়িত্ব দেয়া হয়েছে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের কাঁধে। এই খবরটি সামনে আসার পরই চারদিকে গুঞ্জন এবং প্রশ্ন উঠতে শুরু করেছে। সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক বোদ্ধারা মেলাতে পারছেন না সমীকরণ। একজন নির্বাচিত প্রধানমন্ত্রী সংসদে অনুপস্থিত থাকবেন কেন? তার এই অনুপস্থিতির কারণ কি নিছকই ব্যক্তিগত, নাকি এর পেছনে লুকিয়ে আছে গভীর কোনো রাজনৈতিক কৌশল? আর তার এই অনুপস্থিতি বলতে আসলে কি বোঝানো হচ্ছে তা নিয়ে ধোঁয়াশা কাটছেই না। সাবেক সংসদ সদস্য গোলাম মৌলা রনি এই বিষয়টি নিয়ে যে তীক্ষ্ণ মন্তব্য করেছেন তা অনেকেরই মনের কথার প্রতিধ্বনি। তিনি অত্যন্ত বিস্ময়ের সাথে বলেছেন, প্রধানমন্ত্রীর অনুপস্থিতি বলতে কি বোঝায়? হোয়াট ডু ইউ মিন বাই প্রাইম মিনিস্টার্স অ্যাবসেন্স? বাংলাদেশের সংসদীয় ইতিহাসে কোনো দিন প্রধানমন্ত্রী সংসদে এভাবে দীর্ঘমেয়াদী অনুপস্থিত থাকেননি। তার দায়িত্ব এভাবে আনুষ্ঠানিকভাবে প্রজ্ঞাপন দিয়ে অন্য কাউকে দেওয়াও হয়নি। অথচ নতুন এই সরকার ক্ষমতা গ্রহণের পরপরই এসব কি শুরু করেছে? গোলাম মাওলা রনি তার স্বভাবসুলভ ভঙ্গিতে খোঁচা দিয়ে আরও বলেছেন, আয়রেন রনি এত ভালো, কিন্তু ভালো নারী নগে। তার এই লোকজ প্রবাদের ভেতরেই লুকিয়ে আছে আগামী দিনের রাজনীতির এক ভয়াবহ অশনি সংকেত। রাজনীতি বিশ্লেষকরা এই পুরো ঘটনাটিকে একটি সম্পূর্ণ ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখছেন। তাদের মতে, বর্তমান সরকারের ভেতরে সালাউদ্দিন আহমেদ মূলত একজন ডি ফ্যাক্টো প্রধানমন্ত্রী বা অঘোষিত সরকার প্রধান হিসেবে আবির্ভূত হয়েছেন। ক্ষমতার এই ভরকেন্দ্র পরিবর্তন দেশের গণতান্ত্রিক চর্চার জন্য কতটা স্বাস্থ্যকর তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। একটু খেয়াল করলেই আপনারা এর প্রমাণ পাবেন। তিনি কাগজে কলমে স্বরাষ্ট্রমন্ত্রী হলেও সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণী বিষয়গুলোতে তিনি শেষ কথা বলছেন। এই যে জুলাই জাতীয় সনদ এবং গণভোট নিয়ে এত বড় আইনি বিতর্ক চলছে, যা মূলত আইন মন্ত্রণালয়ের এখতিয়ারভুক্ত বিষয়, সেখানেও সরকারের হয়ে মূল বয়ানটি দিচ্ছেন এই সালাউদ্দিন আহমেদ। এমনকি যে শপথ নেয়ার কথা ছিল, সেই শপথ না নেওয়ার পেছনে যে কারিগর, তিনিও কিন্তু এই সালাউদ্দিন আহমেদ বলে বাজারে জোর গুঞ্জন রয়েছে। তাকে দেখলেই মনে হয় তিনি এখন আইন, তিনি এখন স্বরাষ্ট্র এবং তিনি এখন সরকারের অলিখিত নীতি নির্ধারক। অবশ্য সালাউদ্দিন আহমেদ এই অসীম ক্ষমতা এবং দায়িত্বগুলো এমনি এমনি বা কেবল কারো দয়ায় পাননি। তার রাজনৈতিক এবং প্রশাসনিক প্রোফাইল অত্যন্ত ভারী। তিনি একজন সাবেক বিসিএস ক্যাডার আমলা, সাবেক প্রতিমন্ত্রী এবং অত্যন্ত ঝানু একজন রাজনীতিক। শুধু তাই নয়, আইনাঙ্গনে এবং সংবিধানের মারপেচেও তার মেধার বিশাল দখল রয়েছে। কিন্তু দর্শক, আজ সবচেয়ে বড় এবং ভয়ের প্রশ্নটি হল তার এই অসামান্য মেধা, প্রশাসনিক দক্ষতা এবং বর্তমান এই অসীম ক্ষমতা তিনি আসলে কার পক্ষে ব্যবহার করছেন? তিনি কি সত্যিকার অর্থে জনগণের পক্ষে কাজ করছেন, নাকি জনগণের আকাঙ্ক্ষার বিপক্ষে দাঁড়িয়ে সিস্টেমকে নিজের বা দলের সুবিধার্থে ম্যানিপুলেট করছেন? এই প্রশ্নটি আরও জোরালোভাবে সামনে এসেছে গণভোট ইস্যুটিতে তার সাম্প্রতিক ভূমিকার কারণে। যে জুলাই সনদের পক্ষে এদেশের প্রায় ৭০% মানুষ হ্যাঁ ভোট দিয়ে নিজেদের রায় স্পষ্ট করেছে, সেই বিশাল জনমতের বিরুদ্ধে গিয়ে তিনি যেভাবে আইনি মারপেচে পুরো বিষয়টিকে আটকে দেওয়ার বা সরকারের পক্ষে সাফাই গাওয়ার চেষ্টা করছেন, তাতেই তার মেধার প্রয়োগ নিয়ে জনমনে চরম হতাশা তৈরি হয়েছে। একজন সাবেক আমলা এবং ঝানু রাজনীতিক হিসেবে তিনি হয়তো খুব ভালো করেই জানেন কিভাবে রাষ্ট্রের কলকাঠি নাড়তে হয়। কিন্তু ৫ই আগস্টের রক্তস্নাত নতুন বাংলাদেশে দাঁড়িয়ে ৭০% মানুষের ম্যান্ডেটকে বৃদ্ধাঙ্গুলি দেখানোটা কতটা যে বুমেরাং হতে পারে, সেটা হয়তো তিনি বা তার দল ক্ষমতার মোহে ভুলে যাচ্ছেন। ইতিহাস সাক্ষী দেয়, জনগণের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে কোনো কৌশলই দীর্ঘমেয়াদে টিকে থাকতে পারে না। তারেক রহমানের অনুপস্থিতিতে তার এই ডি ফ্যাক্টো উত্থান এবং ক্ষমতার এই নগ্ন কেন্দ্রীকরণ আগামী দিনে সরকারকে এবং দেশকে কোন খাদের কিনারায় নিয়ে দাঁড় করায়, সেটাই এখন সুশীল সমাজের সবচেয়ে বড় দুশ্চিন্তার বিষয়।
ক্ষমতার দম্ভ এবং ভিন্ন মতের প্রতি চরম অসহিষ্ণুতা কিভাবে একটি রাজনৈতিক দলের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করেছে তা বুঝতে হলে সালাউদ্দিন আহমেদ ইস্যুতে ঘটা সাম্প্রতিক ঘটনাগুলোর দিকে একটু নজর দেওয়াই যথেষ্ট। একটু ভেবে দেখুন, এই তো কিছুদিন আগের কথা, যখন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রকাশ্যে অশালীন ভাষায় গালিগালাজ করা হয়েছিল, তখন কিন্তু দেশে কাউকে তার চাকরি হারাতে হয়নি, কাউকেই মাঝরাতে গ্রেপ্তারও হতে হয়নি। মানুষের বাকস্বাধীনতার এক অভূতপূর্ব নজির আমরা তখন দেখেছিলাম। অথচ আজ এই ছাত্র জনতার রক্তস্নাত নতুন বাংলাদেশে সালাউদ্দিন আহমেদের বেলায় আমরা কি দেখতে পাচ্ছি? অবিশ্বাস্য এবং চরম লজ্জাজনক হলেও সত্যি যে নিজের কম্পিউটারে স্বরাষ্ট্রমন্ত্রীর ছবি একটি অশালীন নামের ফোল্ডারে সেভ করে রাখার মতো ঠুনকো দায়ে প্রথম আলোর মতো শীর্ষ সংবাদ মাধ্যমের একজন সাংবাদিককে চাকরি হারাতে হয়েছে। রাষ্ট্রযন্ত্রের এই অতি সংবেদনশীলতা সাধারণ মানুষের মনে নতুন করে ভীতির সঞ্চার করছে। এখানেই কিন্তু শেষ নয়। ক্ষমতার দম্ভ কতটা অন্ধ হতে পারে তার আরেকটি নগ্ন প্রমাণ হল সোশ্যাল মিডিয়ায় সালাহুদ্দিন আহমেদের একটি ক্যারিকেচার বা ব্যঙ্গচিত্র সমন্বিত ইভেন্টে শুধু গোয়িং অপশনে ক্লিক করার মহা অপরাধে বেসরকারি কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির একজন কর্মকর্তাকে সরাসরি বরখাস্ত করা হয়েছে। এই যে ক্ষমতার এমন নগ্ন অপব্যবহার, এটা কি বিএনপিতে নতুন কোনো ঘটনা? ইতিহাস কিন্তু তা বলে না। 2010 সালের একটি ঘটনার কথা স্মরণ করলে বিষয়টি আরও পরিষ্কার হবে। আজ থেকে প্রায় 16 বছর আগে বেগম খালেদা জিয়া তার ফেসবুকে একটি পোস্ট দিয়ে তৎকালীন আওয়ামী লীগ সরকারের চরম দলীয়করণের তীব্র নিন্দা জানিয়েছিলেন। সেই পোস্টের নিচে একজন সাধারণ সচেতন নাগরিক একটি কমেন্ট করেছিলেন, যা আজকের 2026 সালে এসেও এদেশের রাজনীতির জন্য এক অমোঘ সত্য। সেই নাগরিক লিখেছিলেন, ম্যাডাম, আপনারাও আগে একই কাজ করেছেন, মানে ঠিক আওয়ামী লীগের মতোই কাজ করেছেন, হয়তো আওয়ামী লীগ একটু বেশি করছে এই আর কি। 15 বছর আগের সেই একটি সাধারণ কমেন্ট যেন পুরো বাংলাদেশের রাজনীতির সবচেয়ে বড় আয়না। এর সোজা মানে দাঁড়াচ্ছে, বিএনপি অতীতেও খারাপ ছিল এবং আজ ক্ষমতায় এসে তারা প্রমাণ করছে যে তারা এখনও খারাপই আছে। পার্থক্য শুধুমাত্র মাত্রায়। অতীতে হয়তো তারা একটু কম খারাপ ছিল, আর এখন নিরঙ্কুশ ক্ষমতা পেয়ে তারা আরও বেশি খারাপের দিকে এগোচ্ছে। দ্যাটস ইট। এটাই হলো এদেশের রাজনীতির সবচেয়ে নগ্ন এবং হতাশাজনক বাস্তবতা। আসলে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস গভীরভাবে বিশ্লেষণ করলে একটি নির্মম সত্যই বারবার আমাদের সামনে এসে দাঁড়ায়। এই হতভাগ্য দেশে ক্ষমতায় যেই আসে সেই খারাপ হয়ে যায়, যেই যায় লঙ্কায় সেই হয় রাবণ। ক্ষমতার চেয়ারে বসার পর সবাই যেন একই মুদ্রার এপিঠ ওপিঠ। কেউ হয়তো একটু বেশি খারাপ হয়, কেউ কেউ একটু কম খারাপ হয়, কিন্তু দিন শেষে ভালো আর কেউ থাকে না। স্বাধীনতার এই 55টি বছর পেরিয়ে এসে এতগুলো রক্তাক্ষয়ী আন্দোলন, এতগুলো গণ অভ্যুত্থান এবং 5ই আগস্টের মতো একটি ঐতিহাসিক বিপ্লবের পরও এদেশের কোটি কোটি সাধারণ মানুষের বুকে আজ কেবল একটাই আক্ষেপ, একটাই দীর্ঘশ্বাস। আমরা আজ পর্যন্ত সত্যিকার অর্থে ভালো কাউকেই ক্ষমতায় দেখতে পারলাম না। এই আক্ষেপ আর হতাশার বৃত্ত থেকে বাংলাদেশ কবে বের হতে পারবে? নাকি এভাবেই অনন্তকাল ধরে মন্দের ভালো বেছে নেওয়ার এই নোংরা খেলাই আমাদের নিয়তি হয়ে থাকবে? রাষ্ট্র কাঠামো সংস্কারের যে স্বপ্ন তরুণ প্রজন্ম দেখেছিল, তা কি এভাবেই ক্ষমতার জাতাকলে পিষ্ট হয়ে যাবে? এই কঠিন এবং উত্তরহীন প্রশ্নটি আজ আপনাদের কাছে রেখে বিদায় নিচ্ছি।